নমস্কার, দাওয়ালে আপনাদের স্বাগত। প্রায় 13 বছর পর দেশের প্রধানমন্ত্রী যাবেন আরএসএস এর যে সদর দপ্তর সেখানে, এবং তিনি বক্তব্য রাখতে পারেন। তার এই যাওয়া কতটা রাজনৈতিকভাবে তাৎপর্য রয়েছে সেই নিয়ে আজকে আলোচনা করব। আমার সঙ্গে রয়েছেন অমল সরকার। অমলদা, প্রধানমন্ত্রী তিনি ক্ষমতায় আসার পরে প্রায় 13 বছর পর যাচ্ছে নাগপুরে এবং সেখানে বক্তব্য রাখবেন, কি বলবেন? নরেন্দ্র মোদী 2012-তে যখন গিয়েছিলেন তখন তিনি গুজরাটের মুখ্যমন্ত্রী। 2013-তে গিয়েছিলেন তখন তিনি বিজেপির প্রধানমন্ত্রী পদপ্রার্থী। কিন্তু তারপরে 2014-য় যখন তিনি প্রধানমন্ত্রী হলেন তারপর আর কিন্তু তিনি আরএসএস এর সদর দপ্তরে যাননি। এটা মনে রাখতে হবে যে প্রধানমন্ত্রী তার বেড়ে ওঠা, রাজনীতিতে তার বেড়ে ওঠাটা কিন্তু আরএসএস এর হাত ধরে। তিনি আরএসএস এর প্রচারক ছিলেন, দীর্ঘদিন তিনি আরএসএস এর প্রচারক হিসেবে কাজ করেছেন, বিভিন্ন রাজ্যে কাজ করেছেন। তারপরে তিনি মূলধারার বিজেপি রাজনীতিতে এসছেন, ফলে আরএসএস হচ্ছে তার রুট। এবার আগামীকাল যে তিনি যাচ্ছেন এই আলোচনাটা অনেকেই খুব প্রাসঙ্গিক, যে আমরা সবাই জানি যে বিজেপির অভিভাবক হচ্ছে আরএসএস, এবং বিজেপি আরএসএস একে অপরের পরিপূরক। আজকে আরএসএস যে এত গুরুত্ব পাচ্ছে তার একটা বড় কারণ যে বিজেপি একটা বড় রাজনৈতিক দল। আবার বিজেপি যে এত বড় একটা রাজনৈতিক দল হতে পারলো তার একটা কারণ হচ্ছে তাদের পেছনে আরএসএস আছে। অনেকগুলি নির্বাচনের বিজেপির পরাজয় এবং বিজেপির সাফল্য, সেখানে যে বিশ্লেষণে দেখা গিয়েছে যে আরএসএস এর একটা বড় রোল তার মধ্যে কাজ করেছে, এবং যে কারণে আরএসএস, যেমন 2004-এ যখন অটল বিহারী বাজপেয়ী হেরে গেলেন তখন একটা আলোচনা এসেছিল যে আরএসএস বাজপেয়ীকে আর চায়নি, আরএসএস সেভাবে বিজেপির হয়ে ময়দানে নামেনি। 2024-এ বিজেপির ফল খুব ভালো হলো না, এবং তারপর আরএসএস নেতাদের যে বক্তব্যগুলি এসছে এবং তার আগেও কিছু বক্তব্য থেকে বোঝা যাচ্ছিল যে মোদী সরকারের কিছু কাজকর্ম নিয়ে আরএসএস এর মধ্যে প্রশ্ন আছে। আবার এই আরএসএস তারা হরিয়ানায় বিজেপির সরকারটা অত্যন্ত অপ্রিয় সরকার হয়েছিল, সরকার মানে নির্বাচনের 3 মাস আগে মুখ্যমন্ত্রী বদল করতে হলো, এবং সকলে জানতো, সমস্ত এক্সিট পোল, সমস্ত প্রি পোল সমীক্ষা সব জায়গাতেই ছিল যে কংগ্রেস প্রায় ড্যাং ড্যাং করে ওখানে ক্ষমতায় আসে, কিন্তু সেটা হয়নি। আমরা দেখলাম যে দিল্লির নির্বাচনে কিভাবে বিজেপি মানে ফিরে চলে এলো। আমরা দেখলাম যে ওড়িশায় কিভাবে বিজেপি ক্ষমতা নিয়ে নিল, বিজু জনতা দল, নবীন পট্টনায়কের মতো একজন মানে মুখ্যমন্ত্রী, তাকে ধরাশায়ী করে ওরা ক্ষমতায় চলে এলো। ফলে এটা প্রমাণিত যে বিজেপির আরএসএস কে প্রয়োজন, আরএসএস এর বিজেপিকে প্রয়োজন। 2013-তে যখন নরেন্দ্র মোদী আরএসএস এর সদর দপ্তরে গিয়েছিলেন তখন গোটা দেশে আরএসএস এর যে শাখা, যেখানে অর্থাৎ ওদের যে সাংগঠনিক কাঠামো, তাতে একদম সবচেয়ে নিচের স্তরটাকে বলা হয় শাখা, তার সংখ্যা ছিল 44,000 মতো। এখন সেটা বেড়ে হচ্ছে প্রায় 75,000। ফলে এই যে তার যে প্রভাব বাড়লো, এটাও কিন্তু বিজেপির প্রভাব বৃদ্ধির একটা লক্ষণ। আবার যেটা আমি বলছিলাম যে আরএসএস শক্তিশালী হলো বলে বিজেপি উপকৃত হলো, এটাও সত্যি। কিন্তু আমাদের আপনারা এখানে একটা প্রশ্ন করি আপনাকে, বেশ কিছু ক্ষেত্রে বিজেপির বিভিন্ন কার্যকলাপ নিয়ে প্রশ্ন রয়েছে আরএসএস এর, কিন্তু আরএসএস এর যে বড় দুটি এজেন্ডা বলতে পারি আমরা, রাম মন্দির এবং 370 ধারা, দুটোই তো বিজেপি সরকার। আমি এটাই বলতে যাচ্ছিলাম যে আগামীকাল নরেন্দ্র মোদী যে আরএসএস এর সদর দপ্তরে যাচ্ছেন, আগামীকাল রবিবার, আমাদের দেশে এই মুহূর্তে কোনো মেজর পলিটিক্যাল ইস্যু নেই যেটা নিয়ে রবিবারের রাজনীতিতে মানুষের কৌতূহল থাকতে পারে, এক্সেপ্ট নরেন্দ্র মোদীর নাগপুর সফর, যেটা নিয়ে আজকে অর্থাৎ শনিবার কয়েক ঘন্টা আগে থেকে জাতীয় মিডিয়াতে খুব লেখালেখি হচ্ছে যে মোদীর কি কর্মসূচি আছে, এবং মোদীর যাওয়াটা নিয়ে আলোচনা হচ্ছে। মানে প্রধানমন্ত্রী তো প্রায় প্রত্যেক রবিবারই কোথাও না কোথাও যান। নরেন্দ্র মোদী তো যেটা আমরা দেখেছি সে অর্থে বিশ্রাম নেওয়ার ব্যাপার নেই, কোথাও না কোথাও উনি প্রোগ্রাম থাকে ওনার। আগামীকাল উনি আরএসএস সদর দপ্তরে যাচ্ছেন, এবং এমন একটা সময় যাচ্ছেন যখন তার ঝুলিতে কিন্তু আরএসএস এর সদর দপ্তরে গিয়ে খুব বড় মুখ করে বলার মতন একটা পরিস্থিতি নরেন্দ্র মোদী তার ঝুলিতে আছে। সেটা হচ্ছে যে আরএসএস এর জন্য, মানে তিনি আরএসএস এর মুখ রক্ষা করেছেন, এইটা অন্তত অনুচ্চারিত দাবি অন্তত নরেন্দ্র মোদীর তরফে হতেই পারে। তার কারণ আরএসএস যে 3টে মূল কর্মসূচি ছিল যেটা তারা বিজেপিকে দিয়ে ইমপ্লিমেন্ট করাতে চেয়েছে, একটা তো হচ্ছে অযোধ্যায় রাম মন্দির। এইটা বিজেপি 1989 সালে তারা
হিমাচল প্রদেশের পালানপুরে তাদের একটা যে জাতীয় কর্মসমিতির বৈঠক হয়, সেখানে তারা রাম মন্দির ইস্যুটাকে গ্রহণ করে। রাম মন্দির যে নির্মাণের যে কর্মসূচি আন্দোলন, সেটা মূলত বিশ্ব হিন্দু পরিষদের কর্মসূচি ছিল, কিন্তু বিজেপি দলগতভাবে সেটাকে তাদের রাজনৈতিক এজেন্ডার মধ্যে গ্রহণ করে 1989 সালে। তার মানে আরএসএস যেটা ভিএইচপি কে দিয়ে করাতে চেয়েছিল সেটা বিজেপি গ্রহণ করলো, এটা 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যে কাশ্মীরের যে বিশেষ মর্যাদার সাংবিধানিক মানে অনুচ্ছেদ 370 নম্বর, সেটা আমরা দেখেছি যে 2019-এ বিজেপি আবার ক্ষমতায় এলে, নরেন্দ্র মোদী দলকে ক্ষমতায় ফেরালেন এবং 5 আগস্ট সংসদে অমিত শাহ ঘোষণা করলেন যে 370 বিলোপ করা হচ্ছে। এটা আরএসএস এর দীর্ঘদিন ছিল যে কাশ্মীরের কোনো বিশেষ মর্যাদা থাকতে পারে না, গোটাটাই ভারত, অতএব সব রাজ্যের অধিকার সমান, সব মানুষের অধিকার সমান। এর ফলে যেটা হলো যে বিশেষ অধিকারটা ছিল, তার অনেকগুলো দিক ছিল। কাশ্মীর যেমন ওখানে অল ইন্ডিয়া রেডিও বলা হতো না, ওখানে বলা হতো রেডিও কাশ্মীর। ওখানে নিজস্ব ওদের একটা পতাকা আছে, ওদের একটা সঙ্গীত আছে। এছাড়া সবচেয়ে বড় যেটা মানে রেস্ট অফ দি ইন্ডিয়ার মানে ভারতীয়দের কাছে যেটা গুরুত্বপূর্ণ ছিল, যে কাশ্মীরে কিন্তু কোনো মানে অকাশ্মীরি, অর্থাৎ বাইরে গিয়ে আমি কাশ্মীরে বেড়াতে যেতে পারি, কিন্তু আমি কাশ্মীরে হোটেল চালাতে পারতাম না, মানে আমি কোনো অ্যাসেট করতে পারবো না। বিশেষ সাংবিধানিক সুরক্ষা দেওয়া ছিল যে কাশ্মীরের বাইরে থেকে গিয়ে কেউ ওখানে অ্যাসেট করতে পারবে না। এখন কিন্তু সেটা সম্ভব। এটা আরএসএস এর দাবি ছিল। নরেন্দ্র মোদী তার রাজনৈতিক ক্ষমতায়নের মধ্য দিয়ে 2019-এ তিনি যেভাবে ফিরে এলেন বা বিপুল সংখ্যা 300 পার করে, তারপরে তার মনে হলো যে ইটস রাইট টাইম আমি এইটা করে দিই, ফলে এটা উনি করে দিলেন। 2019-এর 9ই নভেম্বর সুপ্রিম কোর্টের ওই মানে জাজমেন্ট এলো যে অযোধ্যার বিতর্কিত জমি, সেই জমি হচ্ছে রামের জন্মস্থান, অতএব ওখানে হিন্দুরা রাম মন্দির প্রতিষ্ঠা করতে পারে। এটা আদালতের সিদ্ধান্ত। কিন্তু নরেন্দ্র মোদী যেটা করলেন যে খুব দ্রুত, আমরা জানি এটা খুবই সমালোচনাযোগ্য, অবশ্যই আমি অন্তত সমালোচনা একাধিকবার করেছি, এখনো করব, যে প্যান্ডেমিক সিচুয়েশন, গোটা দেশ করোনায় গৃহবন্দী, তিনি সেই সময় চলে গেলেন অযোধ্যাতে রাম মন্দির শিলান্যাস করতে। এবং ভারতের প্রধানমন্ত্রী, তিনি একটা বিশেষ ধর্মের ব্যক্তি, নরেন্দ্র মোদীর ধর্ম থাকবে এটা ঠিক প্রশ্ন নেই, কিন্তু তিনি যখন ভারতের প্রধানমন্ত্রী, তখন ভারতের সাংবিধানিক যে ঘোষণা যে ভারত রাষ্ট্র, এটা হিন্দু রাষ্ট্র নয়, ভারত রাষ্ট্র একটি ধর্মনিরপেক্ষ রাষ্ট্র, কিন্তু তিনি চলে গেলেন রাম মন্দিরের শিলান্যাস করতে। এবার 2024-এর কি বলে উনি রাম মন্দিরের উদ্বোধনও করে দিয়েছেন, ফলে দ্বিতীয় এজেন্ডা উনি ফুলফিল করে দিলেন। তৃতীয় হচ্ছে অভিন্ন দেওয়ানি বিধি, অর্থাৎ সমস্ত ভারতীয়র একই আইনি ইয়ে থাকবে, পরিধি থাকবে। সেটা বিজেপি তাদের নির্বাচনী এজেন্ডাতে বারে বারে তারা বলেছে, কিন্তু আমরা যেটা দেখেছি যে বিজেপির ইয়েতে আমরা যেটা দেখেছি যে ইতিমধ্যে এবছরই উত্তরাখণ্ডে 26শে জানুয়ারি থেকে অভিন্ন দেওয়ানি বিধি চালু হয়ে গেছে উত্তরাখণ্ডে। ঠিক, গোয়া, আসাম, উত্তরপ্রদেশ এরা সব কমিটি তৈরি করে ফেলেছে যে তারা অভিন্ন দেওয়ানি বিধি, এই অভিন্ন দেওয়ানি বিধি বিষয়টা আমি একটু সংক্ষেপে বলে দিই যে এটার ফলে যেটা হবে যে কতগুলি বিশেষ ক্ষেত্রে, যেমন ম্যারেজ অ্যাক্ট, একটাই আইনের দ্বারা ম্যারেজ হবে, ডিভোর্স একটা আইনের দ্বারা নিয়ন্ত্রিত হবে, উত্তরাধিকার, এই ক্ষেত্রে বিভিন্ন ধর্মের বিভিন্ন রকম বিধান আছে। কিন্তু আরএসএস এর বক্তব্য হচ্ছে যে ধর্মের ভিত্তিতে এটা হবে না, ভারতের নাগরিক, ভারতের জাতীয়তার ভিত্তিতে হবে। তো গোটা দেশে এখনো বিজেপি এটা আনেনি, তার অনেক কারণ আছে। তার কারণ হচ্ছে যে শুধু যে ধর্মের জন্যই বিষয়গুলো আলাদা আলাদা বিধান আছে তা নয়, আমাদের দেশে জাতিগত অনেকগুলি বিষয় আছে, যেমন ট্রাইবালদের তাদের বিবাহ বিচ্ছেদ, তার নিয়ম কানুন কিন্তু আমরা যেটা পরিচিত যে বিষয়গুলো দেখি তার থেকে কমপ্লিটলি আলাদা, তাদের উত্তরাধিকার আইন আলাদা। ফলে আদিবাসীরা ক্ষুণ্ণ হবে, এইটাও আবার বিজেপি সরকার করবে না। স্বভাবতই নরেন্দ্র মোদী এই ব্যাপারে একটু ধীরে এগোচ্ছেন, কিন্তু ইমপ্লিমেন্ট করা শুরু করেছে বিজেপি। স্বভাবতই নরেন্দ্র মোদী আগামীকাল যখন যাচ্ছেন, আরএসএস এর এবছর হচ্ছে 100 বর্ষ, 17ই সেপ্টেম্বর 2025-এ হচ্ছে আরএসএস 100 বছর করে ফেলবে এবছর। ফলে নরেন্দ্র মোদী এমন একটা সময় যাচ্ছেন আরএসএস সদর দপ্তরে, যখন তার ঝুলিতে কিন্তু এই 3টে সার্টিফিকেট আছে যে আমি তোমার যে কর্মসূচি বা তোমার যে আকাঙ্ক্ষা ছিল বিজেপির তরফ প্রতি, সেই আকাঙ্ক্ষা 3টের কিন্তু প্রায় 90% আমি পূরণ করে দিয়েছি। ঠিক, ফলে একটা বিজয় গাথা নিয়ে মোদী যাচ্ছেন। ফলে মোদীকে যারা
পছন্দ করেন, মোদি যাদের হৃদয় সম্রাট, তারা মনে করছেন যে নরেন্দ্র মোদীকে 2014-এ বিজেপির প্রধানমন্ত্রী পদপ্রার্থী করাটা আরএসএস এর জন্য একটা মাস্টার স্ট্রোক ছিল। এটা এতদিনে প্রমাণিত হয়ে গেছে। অন্য কেউ এলে পরে, অনেকের নাম বিবেচনায় ছিল, তাদেরকে দিয়ে এটা হতো কিনা এটা নিয়ে তাদের মধ্যে সংশয় আছে। এটা তাৎপর্যপূর্ণ এই জন্য আগামীকালের এটা অপোজিশন পলিটিক্স এর জন্য খুব ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে যে মোদি কিন্তু এই যে 12 বছর তার সরকার চলছে, 12 বা 11 বছর বলা যায়, 11 সাড়ে 11 বছর, প্রায় 12 বছর, এই সময়টার মধ্যে কিন্তু সে বিজেপির রাজনীতির মধ্যে একটা পরিবর্তন আনলো। সেটা হচ্ছে যে আমরা সবাই জানতাম যে বিজেপি মূলত হিন্দু সমাজের উচ্চ বর্ণের পার্টি, যারা আপার কাস্ট আমরা যারা বলি, ব্রাহ্মণ, রাজপুত, ভূমিহার, এদের পার্টি। কিন্তু মোদি আসার পরে, প্রথমত মোদি নিজে ওবিসি, এইটা আরএসএস এর সিদ্ধান্ত ছিল যে একজন ওবিসি কে আমরা মানে প্রধানমন্ত্রী পদপ্রার্থী করলাম। মোদি এসে প্রথমে একজন তপশিলি জাতির ব্যক্তিকে তিনি প্রথমে দেশের রাষ্ট্রপতি করলেন। তার নাম হচ্ছে রামনাথ কোবিন্দ। তিনি হচ্ছেন মানে শিডিউল কাস্ট। বর্তমান প্রধানমন্ত্রী তিনি মহিলা, এবং বর্তমান রাষ্ট্রপতি তিনি মহিলা, এবং তিনি আদিবাসী সমাজের মানুষ, অর্থাৎ শিডিউল ট্রাইব। তার মানে মোদি যে বিজেপিকে নির্মাণ করছেন, সেই বিজেপিকে সরাসরি আঙুল দিয়ে বলা মুশকিল হচ্ছে অপোজিশনের পক্ষে যে তুমি হিন্দুদের আপার কাস্টের পার্টি, তুমি সব হিন্দুর পার্টি নও। কারণ নরেন্দ্র মোদীর ক্যাবিনেটটা যদি আমরা দেখি, বা আমরা যদি বিজেপি শাসিত বিভিন্ন রাজ্যের ক্যাবিনেটও দেখি বা গুরুত্বপূর্ণ পদগুলো দেখি, সেখানে কিন্তু লোয়ার কাস্ট পিপল, ওবিসি, এসসি, জায়গা পেয়েছে। এদের পার্সেন্টেজ অনেক বেশি। মানে ইন্দিরা গান্ধী এই ব্যাপারগুলো অনেক সচেতন ভাবে মেনটেন করতেন, কিন্তু ইন্দিরা গান্ধীকে ছাপিয়ে গেছেন মোদি, যে তার ক্যাবিনেটে এরকম অনেক মানুষ আছেন। যদিও এই আলোচনা, এই সমালোচনাটা আছে যে তারা পোস্ট না ল্যাম্প পোস্ট, এই আলোচনা আছে। কিন্তু যদি আমরা এটাকে প্রতিনিধিত্বের জায়গা থেকে দেখি যে কত পার্সেন্টেজ প্রতিনিধিত্ব আছে, তাহলে দেখা যাবে যে যথেষ্ট মানে হিন্দু ভোট ব্যাংকের মধ্যে বিজেপির ভোট ব্যাংকটাকে অনেকটা বিস্তৃত করে নিয়েছে নরেন্দ্র মোদী। আবার এটাও তো ঠিক যে আরএসএস ভারতের জাতীয়তাবাদের কথা বলেন, এক দেশের কথা বলে, এই সমস্ত কথা বলে, কিন্তু এই দেশে সংখ্যালঘু সমাজ যেভাবে বিপন্ন, বিজেপির কোনো মানে মানে সংখ্যালঘু এমপি এমএলএ নেই, কেউ নেই, এবং তারা ক্যান্ডিডেটও করে না। বড় জোর কোনো কোনো জায়গায় বিধান পরিষদ আছে, যেমন উত্তরপ্রদেশে একজন মিনিস্টার আছেন, তিনি মুসলিম, কিন্তু তিনি বিধানসভায় নির্বাচিত নন, তাকে বিজেপির টিকিট দিয়ে, তিনি বিজেপির টিকিটে জিতে আসেননি, তাকে হচ্ছে বিধান পরিষদের তিনি সদস্য। ফলে বিজেপি ওই জায়গাটা, ওইটা হচ্ছে আরএসএস এর কোর জায়গা, যে মানে মুসলিমদের কিছু জিনিস ত্যাগ করে কোর ভারতীয় সংস্কৃতি, যেটা আরএসএস মনে করে যেটা কোর ভারতীয় সংস্কৃতি, এইটা যবে তারা গ্রহণ করবে, তবে তাদেরকে এই জায়গায় নিয়ে আসা হবে, তাদের এই পলিটিক্যাল এম্পাওয়ারমেন্ট বিজেপি এবং আরএসএস কনসিডার করবে, ততদিন পর্যন্ত তারা করবে না। ফলে ধর্মীয় বিভেদটা তারা রেখে দিয়েছে। জাতিগত যে বিভেদ ভারতবর্ষে, কিন্তু এটাও একটা বড় সমস্যা। সেই জায়গাতে আবার দেখা যাচ্ছে যে নরেন্দ্র মোদী সরকারি পদ, সরকারি কাঠামোর মধ্যে এদের অংশগ্রহণটা বাড়িয়েছেন। ফলে আরএসএস এর সদর দপ্তরে তিনি যাচ্ছেন একটা সাফল্যের বড় মানে সার্টিফিকেট নিয়ে। আবার এটাও ঠিক যে আরএসএস নেতৃত্বের মধ্যে কিন্তু আবার সেই পরিবর্তনটা আমরা দেখলাম না, সেখানে এখনো নেতৃত্বটা কিন্তু উচ্চ বর্ণের হিন্দুদের হাতেই আছে। মানে মূল আরএসএস এর নেতৃত্বটা অনেকটা তাদের হাতে আছে। তাদের যদি আমরা কাঠামোগুলো দেখি, সেখানে ওই জিনিসটা আমরা দেখতে পাবো। কিন্তু বিজেপিকে নরেন্দ্র মোদী অনেকটা বদলে নিয়েছেন, এবং তার বেনিফিট কিন্তু এখন, যে কারণে ইউপিতে কংগ্রেস সুবিধা করতে পারছে না, অনেক রাজ্যেই পারছে না, তার কারণ কংগ্রেসের কোর ভোট ব্যাংকের মধ্যে কিন্তু এইগুলো ছিল, এসসি এসটি এই ভোট একটা ছিল, ওবিসি ভোট ছিল, সেইটা অনেকটা বিজেপির দিকে গেছে। এইটা একটা বড় বিষয়। ফলে মোদির এই যে যাওয়াটা আগামীকাল, এটা রাজনৈতিক তাৎপর্যটা শুধু বিজেপির জন্য নয়, আরএসএস এর জন্য নয়, গোটা ভারতীয় মানে রাজনীতির জন্য এটা খুব গুরুত্বপূর্ণ যে মোদিজি কোন সময় যাচ্ছেন। শতবর্ষ, এটা তো ক্যালেন্ডারের পাতা অনুযায়ী শতবর্ষ, কিন্তু এই শতবর্ষটা আরএসএস তার একটা বড় বিস্তার ঘটাতে পেরেছে, আরএসএস এর দ্বারা বিজেপি উপকৃত হয়েছে। এবার আগামীকাল কি আলোচনা হতে পারে? আগামীকাল আলোচনা
অনেকে এটা বলছেন, আমার এটা ব্যক্তিগতভাবে মনে হয় না যে এই আলোচনার জন্য নরেন্দ্র মোদী যাচ্ছেন। আগামীকাল ওনার মোহন ভাগবতের সঙ্গে দেখা হবে, কথা হবে, হয়তো এই আলোচনা হবে যে বিজেপির নেক্সট প্রেসিডেন্ট কে হবেন। জেপি নাড্ডাকে নিয়ে একটা বিতর্ক আরএসএস এর মধ্যে, মানে আরএসএস একটু অসন্তোষ তৈরি হয়েছিল গত লোকসভা ভোটের আগে। নাড্ডা একটি নিউজ পেপারকে সাক্ষাৎকারে বলেছিলেন যে বিজেপি আর আগের মতো আরএসএস নির্ভর নয়, এইটা আরএসএস নেতৃত্ব ভালোভাবে নেয়নি। তো নতুন যিনি আসবেন, আমার ধারণা তিনি আরএসএস এর কোর ব্যক্তি হবেন, এবং আলোচনায় মহিলা সভাপতির কথাও আছে, যে কোনো মহিলা নেত্রীকে করা হতে পারে। এটা আমার কাছে খুব অবিশ্বাস্য মনে হচ্ছে না এই জন্যে, বরং বিশ্বাস্য মনে হচ্ছে এই জন্যে যে আমরা যদি আরএসএস এর যে ন্যাশনাল প্রোগ্রাম যেটা, সেটা কিন্তু বিজয়া দশমীতে আরএসএস এর যিনি প্রধান তার জাতির উদ্দেশ্যে ভাষণ, যেটা আকাশবাণী দূরদর্শন বহু বছর ধরে প্রচার করে। ভাগবতের যে এই যে অনুষ্ঠানটা হয়, সেখানে তারা কাকে প্রধান অতিথি করে এটা খুব ইন্ডিকেট করে অনেক কিছু। সেখানে কিন্তু এই যে 13 বছর নরেন্দ্র মোদীর প্রধানমন্ত্রীত্বের সময়তে দেখা যাচ্ছে যে 3জন মহিলা তারা বিভিন্ন ক্ষেত্রে, মানে তারা আরএসএস এর মানে অ্যাক্টিভ মেম্বার, কিন্তু বিভিন্ন ক্ষেত্রে তারা সফল, মানে তাদের সাফল্যের একটা আছে, রেকর্ড আছে। তাদেরকে আরএসএস মানে ভাগবতের মঞ্চে তাদের সম্বর্ধনা দেওয়া হয়েছে। তারা সমাজের বিভিন্ন ক্ষেত্রে তারা সাফল্য অর্জন করেছেন। তো আমি জানি না, এটাও হয়তো হতে পারে, কারণ বিজেপি নারী বিদ্বেষী এই অভিযোগটাও কিন্তু বিরোধীদের আছে। ফলে আগামী দিনে আবার এটাও ঠিক যে রাজনীতি একটা এত বড় দল চালানো, তার জন্যে অবশ্যই নেতৃত্বের গুণ আছে, এরকম যদি কেউ থাকেন মহিলা, নিশ্চয়ই আছেন আমার ধারণা, তাকে করাও হতে পারে। তো এইটা একটা আলোচনা হতে পারে। বড় আলোচনা যেটা আমার মনে হয় যে, যেটা আরএসএস সম্প্রতি তাদের যে জাতীয় মানে সভা যেটা করলো, সেখানে যে আলোচনাগুলো এসে তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ আলোচনা ছিল বাংলাদেশ। বাংলাদেশের আলোচনাটা কি না, বাংলাদেশের আলোচনা হচ্ছে যে ওখানে সংখ্যালঘুরা, মূলত হিন্দুরা নির্যাতিত। এটা বিজেপি বলেছে, নরেন্দ্র মোদী বলেছেন, এবং আরএসএস তাদের একটা প্রস্তাবের মধ্যে বলেছে যে এখানে হিন্দুরা বিয়ে। এবং দেখা যাচ্ছে যে মোদী যখন আরএসএস এর সদর দপ্তরে যাচ্ছেন, তখন বাংলাদেশ সরকার কিন্তু বারে বারে আগামী 3 এবং 4 এপ্রিল থাইল্যান্ডে বিমস্টেক অর্থাৎ বঙ্গোপসাগরীয় যে সহযোগিতা মঞ্চ, তার সভা আছে যেখানে নরেন্দ্র মোদী যাচ্ছেন, মোহাম্মদ ইউনূসও যাবেন। বাংলাদেশ সরকার বারে বারে অনুরোধ করেছিলেন যে ওখানে সাইড লাইনে অর্থাৎ মূল সম্মেলনের আলাদা করে মোদী এবং ইউনূসের একটা বৈঠক। এখনো পর্যন্ত নরেন্দ্র মোদীর শিডিউলে ইউনূসের সঙ্গে বৈঠকটি নেই। অর্থাৎ মোদীও আরএসএস এর যে ক্ষোভ রাগ বাংলাদেশ নিয়ে যে ইয়েটা, খানিকটা যেন সেটাতেও তিনি খানিকটা কনসিডারেশনের মধ্যে রাখলেন, যে বারবার করে বাংলাদেশ সরকার বলা সত্ত্বেও কিন্তু নরেন্দ্র মোদী কোনো সায় দিলেন না যে তিনি। এখন আমার যেটা ব্যক্তিগতভাবে মনে হয় যে একটা সৌজন্যের ফটো সেশন হয়তো হতে পারে, যে চলাফেরার মধ্যে দেখা হলো, দুজনে পাশাপাশি দাঁড়ালো, হ্যান্ডশেক করলো, আলিঙ্গন করলো, এইটুকু হতে পারে। কিন্তু ইউনূসকে এক ধরনের উপেক্ষাই করছেন নরেন্দ্র মোদী, সেটা কিন্তু আরএসএস এর ভাবনার সঙ্গে মিলে যায়। যে আরএসএস ইউনূস সরকারকে তারা মনে করছে যে এই সরকার বাংলাদেশের হিন্দুদের জন্য অত্যন্ত মানে ক্ষতিকর, এইটা তারা মনে করছে। তো এইগুলো হচ্ছে এই মুহূর্তে পার্সপেক্টিভ, যে কারণে আগামীকালের সফরটা গুরুত্বপূর্ণ। আমি যেহেতু আরএসএস নিয়ে আলোচনা হচ্ছে, আপনি বললেন যে বিজেপির 42,000 মতো শাখা ছিল, সেটা বেড়ে 75,000 হয়েছে। পশ্চিমবঙ্গ প্রচুর বেশি। বেশ কিছুদিন আগে মোহন ভাগবত তিনি এসেছিলেন পশ্চিমবঙ্গে, প্রায় 7 দিন ছিলেন, বিভিন্ন জায়গায় ঘুরেছেন। বিজেপি এখন দাবি করছে যে এখানে আরএসএস এর প্রচুর শাখা বেড়েছে। আপনি কি সেটা মনে করেন? হ্যাঁ, আমার এটা মনে করার ব্যাপার নয়, এটা খানিকটা দৃশ্যমান। মানে আরএসএস এর শক্তিটা আসলে খুব একটা দৃশ্যমান কখনোই ছিল না। মানে আরএসএস খুব গোপনীয়ভাবে, গোপন বলবো না, নীরবে, মানে ওরা একটা নীরবতা পালন করে। ওরা কখনো আস্ফালন করে না, নীরবে কাজ করে, এবং এমন ভাবে কাজ করে যে আরএসএস বলে কিছু বোঝা যাবে না। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ধরনের সংগঠনগুলো দিয়ে আরএসএস কাজ করে, সেই সংগঠনগুলির সংখ্যা পশ্চিমবাংলাতে খুব বেড়ে গেছে। যারা স্পিরিচুয়াল ইয়েতে কাজ করছে, মানে আরএসএস কিন্তু সরাসরি কোনো রাজনৈতিক বিষয়ের মধ্যে ঢোকে না। ওরা যেটা মানে আমি বলতে পারি যে পলিটিক্যাল পার্টির যে রাজনীতি দৈনন্দিন কাদা ছোড়াছড়ি বা এটার মধ্যে তারা খানিকটা মূল্যবোধ কেন্দ্রিক, এবং মূলত হচ্ছে ভারতের সংস্কৃতি, ভারতের জাতীয়তাবাদ, ভারতের ঐতিহ্য, এই ধরনের সংগঠনগুলোর মধ্য দিয়ে তারা হিন্দুত্বটাকে মানুষের মধ্যে নিয়ে চলে যায়।
আলটিমেটলি জিনিসটা হচ্ছে হিন্দুত্ব, অর্থাৎ তোমাকে হিন্দুত্ব গ্রহণ করো তুমি। এই যে এক্সারসাইজ গুলো, এইটা এখন অনেক বেশি দৃশ্যমান। আমি দেখতে পাচ্ছি যে পশ্চিমবঙ্গে এই ধরনের সামাজিক সংগঠন অনেক বেড়ে গেছে এবং সেগুলো ক্লাব সংগঠনকে ছাপিয়ে যাচ্ছে, কারণ ক্লাবগুলো হয়ে গেছে হচ্ছে বেসিক্যালি এক ধরনের সিন্ডিকেটের আখড়া। মানে বিভিন্ন রাজনৈতিক দলের স্বভাবতই এখানে তৃণমূলেরও মানে 14 বছরের রাজত্ব হয়ে গেল, তাদের দখলে বেশি। সিপিএম জমানায় সিপিএম এর দখলে ছিল, কিন্তু এগুলোকে ছাপিয়ে যাচ্ছে। কিন্তু আমি দেখতে পাচ্ছি এই ধরনের বিভিন্ন সামাজিক সংগঠন। প্রায় রবিবার দেখছি যে পাড়ার মাঠে ফুটবল খেলা হতো, হঠাৎ করে দেখা গেল 3 দিন ধরে সেখানে একটু ম্যারাপ বাঁধা হয়েছে, একটা কোনো অনুষ্ঠান হলো, ঢাক ঢোল হলো, পুজো আর্চা হলো। এই যে জিনিসগুলো, এইগুলো পশ্চিমবঙ্গে অনেক বেড়েছে। ফলে আরএসএস যে তার প্রভাব বৃদ্ধি করেছে এ নিয়ে কোনো সন্দেহ নেই। এখন ভোটের ফলে যার প্রতিফলন হবে কিনা এইটা বলা মুশকিল। আবার আমি এটাও বলবো যে আরএসএস যেমন বিজেপিকে সাপোর্ট করে, যেখানে ওরা মনে করে যে এখানে এই শক্তিটাকে বিজেপিকে দিয়ে রোখা সম্ভব নয়, এখানে এইটা করতে হবে। যেমন এই যে দিল্লিতে আপের এত বছরের সরকার ছিল, আপকে কিন্তু আরএসএস এনেছিল। আপ যে দুর্নীতি বিরোধী আন্দোলনটা দিল্লিতে শুরু করেছিল সেটা আরএসএস এর তৈরি করে দেওয়া, মানে সাপোর্ট বেসটা সব আরএসএস অর্গানাইজ করে দিয়েছিল। কারণ ওরা বুঝতে পারছিল যে শিলা দীক্ষিতের যে কংগ্রেস গভর্নমেন্ট, সেই গভর্নমেন্টটাকে হটানোর মতো অবস্থায় বিজেপির সেই সময় কোনো ভালো নেতা নেত্রী নেই। এক সময় মুখ্যমন্ত্রী ছিলেন সুষমা স্বরাজ, তিনি তখন জাতীয় রাজনীতিতে চলে গেছেন, কেউ নেই, বিজেপিকে সরানো যাবে না। ফলে একটা থার্ড ফোর্স কংগ্রেসকে হটানোর জন্য আরএসএস তৈরি করেছিল, তার নাম হচ্ছে আম আদমি পার্টি। এটা আম আদমি পার্টির লোকেরা মানতে চাইবেন না, কিন্তু এটাই সত্য। সেই আম আদমি পার্টির মানে এত বছর ক্ষমতায় রইল, এবছর যে হেরে গেল তার একটা বড় কারণ হচ্ছে আম আদমি পার্টি যারা দুর্নীতির বিরোধিতা করে ক্ষমতায় এসেছিল, তারা নিজেরা দুর্নীতির পঙ্কে নিমজ্জিত। এই যে ক্যাম্পেইনটা, এই ক্যাম্পেইনটা আমরা ভোটের 2 মাস আগে বিজেপিকে করতে দেখলাম, নরেন্দ্র মোদী অমিত শাহকে করতে দেখলাম। এই ক্যাম্পেইনটা আরএসএস শুরু করেছিল 2.5 বছর আগে, যখন মদ কাণ্ডে প্রথম মনীষ সিসোদিয়া উপমুখ্যমন্ত্রী গ্রেপ্তার হয়ে গেলেন এবং ইন্ডিকেশন হলো যে এর আজ হোক কাল হোক অরবিন্দ কেজরিওয়াল গ্রেপ্তার হলেন। এই যে সাইলেন্ট ক্যাম্পেইনটা, এই সাইলেন্ট ক্যাম্পেইনটা কিন্তু আরএসএস এর সাফল্য। মানে সবাই আমরা সামনে থেকে দেখি যে নরেন্দ্র মোদী বিরাট ক্যাম্পেইন করলেন, ঝড় তুলে দিলেন, কিন্তু ঝড় তোলার জন্য কিন্তু একটা মানে গ্রাউন্ড ওয়ার্ক দরকার হয়। নির্বাচনের ময়দানে ঝড় তোলার জন্য একটা গ্রাউন্ড ওয়ার্ক দরকার। একদম শেষের দিকে আমি শেষ প্রশ্ন আপনাকে করব। বাংলায় 26 নির্বাচন রয়েছে, আগামীকাল যাচ্ছেন নরেন্দ্র মোদী, এখানে আরএসএস সংগঠন বাড়ছে বলে আপনিও বললেন। কালকের দিনটা কি মানে বাংলার জন্য গুরুত্বপূর্ণ হবে? মানে যারা আমি জানি না, মানে নরেন্দ্র মোদী, সত্যি কথা বলতে কি নরেন্দ্র মোদীকে যদি অ্যানালিসিস করা যায় তাহলে দেখা যায় যে তার ঘুম ভাঙা থেকে ঘুমোতে যাওয়া, এই সবকিছুর মধ্যে হচ্ছে নির্বাচন নির্বাচন নির্বাচন। হ্যাঁ, বিজেপি অ্যান্ড বিজেপি, ভোট অ্যান্ড ভোট, বি অ্যান্ড ভি। এর বাইরে ওনার খুব একটা মানে ওনার রাজনৈতিক কর্মকাণ্ড খুব কনসেন্ট্রেটেড একেবারে এবং নেক্সট যে নির্বাচনগুলো আসছে 5টা রাজ্যের নির্বাচন, সেটার মধ্যে পশ্চিমবঙ্গ আছে, কেরালা আছে, তামিলনাড়ু আছে, অসম আছে এবং পুদুচেরি আছে। এর মধ্যে অসম ছাড়া আর কোথাও বিজেপি নেই। ঠিক, দ্যাটস ওয়াই আগামী বছর এপ্রিল মে মাসে যে নির্বাচনটা হবে সেটা কিন্তু নরেন্দ্র মোদীর জন্য অগ্নি পরীক্ষা হবে যে এত বছর প্রধানমন্ত্রী থাকার পরে তিনি আর ভোট জেতাতে পারেন কিনা। এবং পশ্চিমবঙ্গে এবং শক্ত প্রতিপক্ষ কিন্তু প্রত্যেকে। তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী তিনি নেমে পড়েছেন ওই যে এলাকা পুনর্গঠনের সীমানা পুনর্গঠন, তিনি বলছেন মানবো না, 25 বছর পিছিয়ে দাও। মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে বিজেপি 14 হেরেছে, 19 হেরেছে লোকসভায়, 24 হেরেছে, ডাহা হেরেছে। 19 একটু রেজাল্টটা ভালো হয়েছিল, কিন্তু বাকি সব ডাহা হেরেছে। 2016 নির্বাচনে বিধানসভায় হেরেছে, 21 হেরেছে, পঞ্চায়েতগুলোতে হেরেছে, পুরসভাগুলোতে হেরেছে। হার হার হার। 26টা বিজেপির কাছে একটা বিরাট বড় চ্যালেঞ্জ, নরেন্দ্র মোদীর জন্য চ্যালেঞ্জ যে ফাইনালি মোদী দিদিকে হারাতে পারেন কিনা। সো কালকে মোদী এমন কিছু বলতে পারেন যেখান থেকে বিজেপির হাওয়া তোলা হবে। কেরলে সিপিএম গভর্নমেন্ট, কমিউনিস্টদের সঙ্গে আরএসএস এবং বিজেপির তুমুল লড়াই। ঠিক, বিজেপি ওখানে দাগ কাটতে পারছে না, কিন্তু আরএসএস ওখানে খুব শক্তিশালী। কেরলে বিজেপিকে নরেন্দ্র মোদী
অনেক বকাঝকা করেছেন রাজ্য বিজেপিকে যে আরএসএস এর এত বড় শক্তি থাকা সত্ত্বেও তোমরা কিছু করতে পারছো না। তো ওইখানে একটা বড় লড়াই হবে। তামিলনাড়ুতে আমরা জানি যে ওখানে লড়াইটা শুধুমাত্র একটা রাজনৈতিক শক্তির বিরুদ্ধে নয়, ওখানে লড়াইটা একটা সামাজিক যে মানে শক্তি আঞ্চলিক দলগুলোর আছে, দ্রাবিড় জাতীয়তাবাদকে আকৃষ্ট করে হাতিয়ার করে তার বিরুদ্ধে লড়াই আছে। নরেন্দ্র মোদী অনেকভাবে চেষ্টা করছেন এবং প্রায় 4-5 বছর ধরে উনি বারাণসীর সঙ্গে তামিলনাড়ুর একটা যোগসূত্র তৈরি করার চেষ্টা করছেন, নর্থ সাউথ একটা ঐক্য তৈরি করার চেষ্টা করছেন, কিছুই না তামিলনাড়ুটাকে দখল করা, এটা হচ্ছে ওনার এক বড় টার্গেট। স্বভাবতই আবার আসামে একটা অন্য গল্প আছে, অন্য পলিটিক্যাল স্টোরি, যে হেমন্ত বিশ্ব শর্মা তিনি খুব বিতর্কিত হয়ে যাচ্ছেন নানান কারণে, তার মন্তব্য, তার কর্মকাণ্ড, ফলে ওইখানে বিজেপি কতটা স্বস্তিতে আছে ভোটের আগে এটা একটা প্রশ্ন চিহ্ন। স্বভাবতই কালকের দিনটা যখন গোটা দেশ নাগপুরের দিকে চেয়ে থাকবে, যেখানে সদ্য ঔরঙ্গজেবকে নিয়ে এত বড় একটা কাণ্ড হলো, গোলমাল হলো, স্বভাবতই আমার ধারণা কালকের অডিয়েন্সটা গোটা দেশ নরেন্দ্র মোদীর কাছে। কি বলছেন? উনি একটা কিছু কিন্তু বলে দিতে পারেন যেখান থেকে হাওয়া ঘোরানো যায় আর কি, মানুষকে একটু ভোটমুখী করে তোলা যায়, মানুষকে একটু বিজেপি মুখী করে তোলা যায়, এটা হয়তো উনি করতে পারেন। ঠিক। আজ এই পর্যন্ত। আমাদের কালকে চোখ থাকবে নরেন্দ্র মোদী তিনি কি বলছেন সেখানে। আর সমস্ত আপডেট দেখতে দেখুন দাওয়াল, কারণ খবর এখন এখানে। নমস্কার।